জিৎ 1975 সালে ইন্দিরা গান্ধীর 38তম সংবিধান সংশোধনীর কথা বলল, একদমই ঠিক হয়েছিল। তারপরে 1977-এ কি রেজাল্ট হয়েছিল সেটা গোটা পৃথিবী জানে, সেটাও একটা বড় বিষয়, সেটাও একটা চরম শিক্ষা গণতন্ত্রের। পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে সমীর চক্রবর্তী। এই যে 130তম সংবিধান সংশোধন, ঠিকই বলেছেন বিশ্ববাবু শুরু করার সময় 47 সালে দেশ স্বাধীন হলো। 50 সালের 26শে জানুয়ারি বাবা সাহেব আম্বেদকর সংবিধান টেবিল করলেন, লাগু হলো দেশে, এবং সেই সংবিধানকে মাথায় নিয়ে ভারতবর্ষ এগিয়ে এসছে আজকে 78 বছর অতিক্রান্ত। এবং এই নিয়ে এই যে এই মাসেরই গত সপ্তাহের ঘটনা, 21 তারিখ লোকসভা শেষ হয়েছে বর্ষাকালীন অধিবেশন, তার দুদিন আগে 19 তারিখে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আচমকা এই বিলটি নিয়ে এলেন। বিশ্ববাবু, একটা আইন আছে লোকসভায় বা রাজ্যসভায় যে আপনি যদি কোনো অ্যামেন্ডমেন্ট বিল আনেন, এটা মেম্বারদের মধ্যে সার্কুলেট করতে হয়। বিলটা এতই তাড়াহুড়ো ছিল সেটা সার্কুলেট করেননি। তার আইন বাঁচানোরও রাস্তা আছে, লোকসভার সেক্রেটারি জেনারেলের অনুমতি সাপেক্ষে বিল সার্কুলেট না করেও বিল টেবিল করা যায়। অমিত শাহ সেই রাস্তাটাই নিলেন, কাউকে সুযোগ দিচ্ছিলেন না। কিসের এত তাড়াহুড়ো? এত তাড়াহুড়ো কিসের? এবং শুধু তাই নয়, নিজের আসন অমিত শাহ, আপনারা লোকসভার টিভি দেখবেন, টিভিতে যখন দেখানো হয় প্রধানমন্ত্রীর পাশের আসনটাই তার, তিনি ভয় 4র্থ নম্বর আসনে চলে গেলেন, পেছনে 4th রো। অন্তত 30 থেকে 40 জন মার্শাল তাকে ঘিরে নিল এবং কোন ক্রমে বিলটা তিনি রিডিং পড়ে চলে গেলেন। 130তম সংবিধান সংশোধন, লোকসভায় আসন সংখ্যা 543 গোটা হাউসের, তাহলে 362 জন এমপি দরকার। বিজেপির আছে 240, আর সহযোগী দল যাদের নিয়ে এনডিএ সব মেলালে 293, 293। দরকার কত? 362। এই বিলটা শুধু লোককে খারাপ ভাষায় বলতে গেলে চমকানোর জন্য আনা হলো, এবং জানতেন ওরা যে এটাকে তাহলে জেপিসিতে পাঠিয়ে দেবো, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে, ওটা ঠান্ডা ঘরে পড়ে থাকবে। যখন সংখ্যা জোগাড় করতে পারবো এবং যখন আমার গদি আরেকটু টলমল হবে, তখন ঠিক সময় মতো এটাকে বের করব। বিশ্ববাবু, সময়টা একটু খেয়াল করবেন কিন্তু, গত 11 বছরে নরেন্দ্র মোদী এবং এনডিএর সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিরোধীরা ঐক্যবদ্ধ, লোকসভার ভেতরে বাইরে। লোকসভার ভেতরে গত 11 বছরে ভোট চোর গদি ছোড় স্লোগান শুনেছেন? এই গোটা লোকসভা অধিবেশনটা চলছে, দিল্লির রাজপথে চলছে, সারা ভারতবর্ষ চলছে, ভোট চোর গদি ছোড়, সারা ভারতবর্ষ জুড়ে। এটা নিয়ে আসা হয়েছে, শুনে নিন, এই বিলটা ভারতবর্ষের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্যে এটা নিয়ে আসা হয়েছে। এবং এনডিএ শরিকটাও তার মধ্যে আছে। উপরাষ্ট্রপতির ভোট আসছে 9 তারিখে, 9ই সেপ্টেম্বর। চন্দ্রবাবু নাইডুর জন্য নয় তো, এটা নীতিশ কুমারের জন্য নয় তো, 12টা লোকসভার সদস্য আছেন তার সঙ্গে, যার ভরসায় নরেন্দ্র মোদীর সরকার টিকে আছে। একটা কথা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বলতেন, মনে পড়ে আপনাদের? প্রথমে বলতেন কংগ্রেস মুক্ত ভারত, তার পরের বছর থেকে বলতে আরম্ভ করলেন রিজিওনাল পার্টিগুলোই হচ্ছে দেশের শত্রু। এই যে সিবিআই আর ইডির দৌরাত্ম্য, আসলে বিজেপির কাছে গ্রহণযোগ্য কারা? নরেন্দ্র মোদী আমাদের নৈতিকতার পাঠ শেখাচ্ছেন যে ভালো বিল এনেছি, আপত্তি কোথায়? আচ্ছা, কোনো সিবিআই ইডির বাবার ক্ষমতা আছে, তার হেডমাস্টার নরেন্দ্র মোদীর বাড়িতে ঢুকে সার্চ করবে? ওটা বুমেরাং হয়ে যাবে কিন্তু। গণতন্ত্রের চাবুক বড় মারাত্মক। ক্ষমতার হাত বদল যদি ঘটে কোনো দিন, সামলাতে পারবেন তো? আমি জানি না মোহন ভগবত কেন বলছেন ওদিক থেকে 75 বছরের শাল যদি কেউ তোমার গায়ে একবার চড়িয়ে দেয়, তাহলে ভেবো না তোমাকে অভিনন্দন জানাচ্ছে, তুমি এবার সরে যাও, পরবর্তী প্রজন্মকে সামনে নিয়ে আসার সুযোগ দাও। মানেটা কি তাই? এক। আমার দ্বিতীয় কথা, যে যত বড় চোর হবে, ডাকাত হবে, এই তো 22 তারিখে প্রধানমন্ত্রী এলেন দমদমে, এসে কি বললেন? নৈতিকতার পাঠ শেখালেন।
তা আমার তো মনে পড়ছে, আমার দেবজিদের কাছে প্রশ্ন রইল, কেয়া দেবীর কাছে প্রশ্ন রইল, ওপেন ফোরামে উত্তরটা দেবেন। 2002 সালে মনে আছে গোদ্রাকাণ্ড ঘটনার পর, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে কে রাজধর্মের দীক্ষাটা দিয়েছিলেন, পালনের নির্দেশটা দিয়েছিলেন? এই নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। কার উদ্দেশ্যে বলেছিলেন? মহারাষ্ট্রে গিয়ে 70,000 কোটি টাকার দুর্নীতি, চাক্কি পিসিং, 16 সিনেমার ডায়লগ প্রধানমন্ত্রী বলেছিলেন। কার বিরুদ্ধে? অজিত পাওয়ার। যেই বিজেপিতে চলে গেলেন ডেপুটি চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা 2013 সাল পর্যন্ত কংগ্রেসে ছিলেন। মনে করে দেখুন, এই সারদা মামলায় অভিযুক্ত। যেই বিজেপিতে গেলেন আজকে বিজেপির মুখ্যমন্ত্রী। এই শুভেন্দু অধিকারী কেয়া দিদির নেত্রী মানে নেতা, হাত বাড়িয়ে টাকা নিচ্ছেন নারদা। ওরে বললে ওরে বাবা, এ তো আরো বড় নেতা, অপোজিশন লিডার পশ্চিমবাংলা। অর্থাৎ যে যত বড় চোর হবে তাকে তত বড় পদ দেবে। শুনে নিন কেয়া দেবী, আপনি থেকে দেবজিৎ, আপনারা কোনো পদ পাবেন না। কোনোদিন যদি বাংলায় কেউ আসে না, এখানে দাউদ ইব্রাহিমকে নিয়ে আসবে কোথাও থেকে খুঁজে এনে, তাকে মুখ্যমন্ত্রী করবে বিজেপি। এটা বলে দিলাম, আজকে মিলিয়ে নেবেন। তার কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ বলবে এই তো পেয়েছি সবচেয়ে বড় ডাকাত এবং চোর। আর বাংলার অস্মিতা নিয়ে একটাই কথা বলি, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, যে সেটা হচ্ছে বাংলা ভাষাতেই কিন্তু দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে। এটা মাথায় রাখবেন। আরেকটা কথা এই কারণে বললাম, আপনাদের নেতা এবং ওই অমিত মালব্যের কথাই আসছি, বেঙ্গলের অবজারভার কি বলেছেন, একটু উত্তরটা ওপেন ফোরামে দিয়ে দেবেন তো। বাংলা ভাষা বলে নাকি কোনো ভাষাই হয় না। সুতরাং বাদ বাকিটা বাংলার মানুষ বুঝবে, বাঙালি বুঝবে, বাংলা ভাষাভাষীর মানুষ বুঝবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার অস্মিতা, বাঙালির অস্মিতা, বাংলা ভাষার অস্মিতাকে সে জীবন দিয়ে রক্ষা করবে। আর আপনারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এবং পশ্চিমবাংলার মানুষকে ধোঁকা দিচ্ছেন। শুধু ভোটের সময় ভোট পাখি হয়ে ভোট চেয়ে ঘুরে যান, বাংলার মানুষ শূন্য হাতে ফিরিয়ে দেবে।